ওকে, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা ডব্লিউবিপিএসসির আন্ডার যে ক্লার্কশিপের পরীক্ষা হয় সেই ক্লার্কশিপের পরীক্ষা যারা দেবে তাদের জন্য আজকে খুব একটা ইম্পর্টেন্ট সেশন কিন্তু হতে চলেছে। ঠিক আছে, তোমরা জানো যে ক্লার্কশিপের পরীক্ষা হয়, সেখানে 30টা প্রশ্ন থাকে ইংরেজি গ্রামার থেকে, এবং এই 30টা প্রশ্ন কিন্তু খুব একটা স্কোরিং জায়গা, খুব ভালো স্কোর এখান থেকে সহজেই করা যায়। আর প্রশ্নের লেভেল খুব একটা টাফ থাকে না, একটুখানি তোমরা ঠিকঠাক পড়াশোনা করলে এখান থেকে ভালো স্কোর করতে পারবে। ওকে, তো ঠিক সেরকমই 30টা প্রশ্ন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, এবং এই 30টা প্রশ্ন 2019 সালে যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল সেখানে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। ঠিক আছে, এবং তারপরে আমরা এর যে প্রিভিয়াস আগে যে প্রশ্নগুলো ছিল, মানে প্রিভিয়াস ইয়ারের যে ইংরেজি প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা পরপর আলোচনা করব, এবং তারপরে প্র্যাকটিস সেট তোমাদের পরীক্ষা পর্যন্ত চলবে। তো খুব সুন্দরভাবে এখানে আমরা অ্যানালিসিস করবো, এমনটা নয় শুধুমাত্র আনসার বলে দিয়ে চলে যাব। ঠিক আছে, আমরা পুরো ডিটেলস এখানে আলোচনা করব। তো তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওগুলো দেখো, এখানে খুব সুন্দরভাবে আমি তোমাদের রুলস ভালোভাবে শিখিয়ে দেবো। খুব সহজে তোমরা খুব ভালো একটা স্কোর এখান থেকে করতে পারবে যদি রেগুলার ক্লাসগুলো করো। ঠিক আছে, তো আমরা এখানে আজকে 2019 সালের প্রশ্নটি আমরা আলোচনা করছি। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও। দেখো এখানে আমি যদি বলি তোমাদের, এখানে আমরা মেনলি দেখবে কয়েকটা তোমরা মানে প্রিপোজিশন থেকে বেশ কয়েকটা প্রশ্ন এখানে এসছে, প্রিপোজিশন থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন দেখতে পাবে, এবং তারপরে যদি বলি তোমরা সিনোনিম অ্যান্টোনিম থেকে কয়েকটা প্রশ্ন দেখতে, আচ্ছা সেগুলো পরপর আসবে, দেখা যাবে। চলো ফার্স্ট প্রশ্নটা দেখো, ফার্স্ট প্রশ্ন আছে একটা প্রিপোজিশন থেকে। এখানে একটা প্রথম প্রশ্ন আছে একটা প্রিপোজিশন থেকে। এখানে কি বলছে, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 আওয়ার্স। তো এখানে সাকসেসফুল পরে আমাদের চারটি অপশান আছে, একটা প্রিপোজিশন বসাতে হবে। দেখো এই যে পরীক্ষাগুলোর জন্য আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে কি ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশন মানে হচ্ছে নামের সঙ্গেই বোঝা যাচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড থাকে তাদের সঙ্গে কিছু কিছু প্রিপোজিশন ফিক্সড থাকে, সেগুলোকে আমরা বলি ফিক্সড প্রিপোজিশন। যেমন এখানে আমি যদি বলি তোমাদের কয়েকটা ওয়ার্ড আমি জাস্ট একটুখানি বলে দিই, যেমন ডিভয়েড, ডিপ্রাইভড, ডিপ্রাইভড, ল্যাক। ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে তোমরা কিন্তু দেখবে একটা যে প্রিপোজিশনটা আমরা সাধারণত ব্যবহার করি কি হয়, অফ। অফ ব্যবহার করি এদের সঙ্গে, ডিপ্রাইভড অফ, ডিভয়েড অফ, ডিপ্রাইভড অফ, ল্যাক অফ। সাধারণত এই ওয়ার্ডগুলোর সঙ্গে সবসময় কিন্তু অফ আসবে, এবং এইগুলো কিন্তু এইগুলো থেকে এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু প্রায় প্রশ্ন হয়। ঠিক আছে, আবার যদি আমি এদিকে বলি যেমন কিছু কিছু, যেমন আমি যদি বলি আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল, আর একটা ওয়ার্ড আছে সিমিলার, একিন। এই ওয়ার্ডগুলোর সঙ্গে একটা প্রিপোজিশন ফিক্স থাকে, সেটা হচ্ছে টু। তো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যার সঙ্গে প্রিপোজিশন ফিক্স থাকে। ঠিক আছে, হ্যাঁ এগুলোর কিন্তু মোরাললেস প্রায় সেম মিনিং। তো এরকমই কিছু ওয়ার্ড ফিক্স থাকে, সেগুলোকে আমাদের ভালোভাবে পড়তে হবে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এগুলো একটু দেখে নিও, এবং আমরা ভিডিওতে পরবর্তীতে আরও আরও আলোচনা করব। তো এখানে আমরা সাকসেসফুলের সঙ্গে যে প্রিপোজিশনটা ফিক্সড এখানে ব্যবহার করব, মানে যেটা হবে সেটা হবে ইন, সাকসেসফুল ইন। হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 ডেজ। এবার এখানে দেখো ইনের পরে এখানে আমরা কমপ্লিট একটা ভার্ব, কমপ্লিট হচ্ছে একটা ভার্ব, কিন্তু কমপ্লিটের সঙ্গে এখানে আইএনজি করা আছে। তো এটাকে কি বলা হয়, এটাকে জিরান্ড বলা হয়। আমরা কিন্তু জানি জিরান্ডের নিয়ম কি, প্রিপোজিশন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? এটা যখনই হয় সেটাকে জিরান্ড হয়। তো এখানে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন এবং কমপ্লিট এটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি করা, এটা একটা জিরান্ড। ঠিক আছে, তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে খুব একটা ইম্পর্টেন্ট রুল আছে, এবং এটা আমি তোমাদের বলে দেবো, তোমাদের আর কোনোদিন এখান থেকে ভুল হবে না, ভুল করবে না আর, এটা একদম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল, এই যে। ঠিক আছে, নিদার নর, ইদার অর, বাট নট অনলি বাট অলসো। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবেই, তোমরা সব পরীক্ষাতেই তোমরা যারা পরীক্ষা দিয়েছো থাকে, এটা কিন্তু একটা খুব মানে মানে ফেভারিট একটা টপিক, যারা পরীক্ষা নেয় তাদের জন্য এখান থেকে প্রশ্ন থাকে। তো এখানে দেখো আমি তোমাদের একটুখানি বলে দিই, রুল অফ প্রক্সিমিটি, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, রুল অফ প্রক্সিমিটি এটা এক মাথায় রাখলে এখানে আর ভুল হবে না। রুল অফ প্রক্সিমিটি, এই প্রক্সিমিটি মানেটা কি, প্রক্সিমিটি মানে হচ্ছে আমাদের যে ভার্বটা হবে তার কাছে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমরা ভার্বটাকে এখানে ঠিক করব। প্রক্সিমিটি মিনস হচ্ছে নিয়ারার, মানে ভার্বের নিয়ারার যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। ঠিক আছে, আমি দেখো এখানে দুটো সেন্টেন্স লিখছি, আমি লিখছি নিদার রাম
nor Shyam was অথবা were present। আমি আরেকটা সেন্টেন্স লিখছি, neither Ram nor his friends was অথবা were present। বলো এখানে অ্যান্সারটা কি হবে? দেখো, আমরা যদি বলি এখানে আমাদের হচ্ছে এখানে দেখতে হবে, আমি বললাম যে রুল অফ প্রক্সিমিটি, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের এই যে ভাবটা হবে এর পাশে ঠিক যে সাবজেক্টটা হবে সেই অনুযায়ী এখানে আমরা এখানের এখানে কোন সাবজেক্ট আছে সেটা দেখবই না, আমরা ভার্বের পাশে কি আছে, শ্যাম আছে, শ্যাম হচ্ছে কি সিঙ্গুলার, তাই এখানে আমাদের আনসারটা হবে কি ওয়াজ প্রেজেন্ট হবে। ঠিক আছে, রাম নিদার রাম নর শ্যাম ওয়াজ প্রেজেন্ট, কিন্তু এখানে আমরা যদি দেখি নিদার রাম নর হিজ ফ্রেন্ডস আছে, তো এখানে কি হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে? বলো এখানে কি হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে? এখানে যেহেতু এখানে আমরা দেখবো যে ভার্বের পাশে কোন সাবজেক্ট আছে, এখানে আছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি একটা প্লুরাল, প্লুরাল, এবং আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়, তাই এখানে ওয়্যার হবে সঠিক আনসার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, রুল অফ প্রক্সিমিটি এটাকে বলা। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটা কখন কাজে লাগে, এটা আমরা সাধারণত এই ধরনের সেন্টেন্সে কিন্তু খুব ইউজ করি। ঠিক আছে, neither nor, either or, not only but also, শুনেছো নিশ্চয়ই এগুলো। এই এই ধরনের সেন্টেন্সগুলোতে এই রুল অফ প্রক্সিমিটি এটা কিন্তু মাথায় রাখবে, আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু সুজাতা সিঙ্গুলার আছে, তাই এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে, যেটা একটাই আছে ওয়াজ, তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। গট ইট? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আছে, দেখো এখানে আমাদের বলেছে একটা ইডিয়াম আছে, আমাদের ইডিয়াম, এখান থেকে ইডিয়াম থেকে তোমাদের প্রশ্ন থাকবে, তোমরা দেখতে পাবে। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড আইস ওয়াটার ব্লাড, নাকি মিল্ক হবে? এটা হচ্ছে আমাদের ইডিয়াম। কোল্ডের সঙ্গে কি হবে এখানে, কোল্ডের সঙ্গে আইস হবে, ওয়াটার হবে, না ব্লাড হবে, না মিল্ক হবে? তোমরা শুনেছো যে কোল্ড ব্লাড। ঠিক আছে, তো এখানে অপশান বি সি হবে সঠিক আনসার, কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড মিনস মানে কি বলো তো, মানে দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার, ওল্ড লেডিটাকে মার্ডার করা হয়েছে ইন কোল্ড ব্লাড, ঠান্ডা রক্তে, ঠান্ডা রক্তে মার্ডার করা হয়েছিল। তার মানে কি এখানে কোল্ড ব্লাড মিনস হচ্ছে, এই ইডিয়মটার মানে হচ্ছে কোনো রকম মায়া, কোনো রকম মায়া ছাড়া, কোনো রকম সহানুভূতি ছাড়াই কাউকে মেরে ফেলা। ঠিক আছে, তো এটাই হচ্ছে, আমাদের দেহে সাধারণত রক্ত কী থাকে, রক্ত সাধারণত গরম থাকে, কিন্তু আমাদের দেহে রক্ত যখন ঠান্ডা হয়ে যায় আমাদের মধ্যে মায়া অনুভূতি সব কিছু চলে যায়, এরকম একটাভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তাই এখানে হবে কোল্ড ব্লাড হবে সঠিক আনসার, অপশান সি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট ইডিয়াম, এখান থেকে প্রশ্ন আসে। এগুলো কিন্তু সব 2019-এ পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে আসা প্রশ্ন। ঠিক আছে, নেক্সট। এখানে একটা মিসিং ওয়ার্ড আছে, দেখো আমাদের বলছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। এখানে চারটি অপশান আছে, আমাদের এখানে সঠিক অপশানটা এখানে ইউজ করতে হবে। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। এখানে আমাদের ওয়ার্ডের মিনিংগুলো জানা খুব ইম্পর্টেন্ট। এখানে আছে ক্রেডিবল, ক্রেডিবল, এখানে আমরা যদি ফার্স্ট তিনটে অপশান দেখি, এদের মোরাললেস মিনিংটা অনেকটা সেম যাবে। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। ঠিক আছে, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, অ্যান্ড ক্রেডিটেবল এটাও এক ধরনের সেই বিশ্বাস পরায়ণ বা বিশ্বাসযোগ্য, এরকমই একটা মিনিং আসবে। আর একটা আছে ক্রিডিউলাস। এখানে ক্রিডিউলাস মানে হচ্ছে সহজে কোনো কিছুকে বিশ্বাস করে নেওয়া বা সহজে বিশ্বাস করানো। ঠিক আছে, সহজে বিশ্বাস করে নেওয়া, সেটা হচ্ছে ক্রিডিউলাস। তো এখানে আমাদের সঠিক আনসার এই অপশান সিটাই হবে, এটাই বোর্ড থেকে আনসার নিয়েছিল ক্রিডিউলাস। ঠিক আছে, তো এখানে অপশান সি হবে সঠিক আনসার। আর ইনক্রেডিবল মানে তো একটা, মানে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, এটা তো হয় না, তো এখানে অপশান সি হবে সঠিক আনসার, দ্য ম্যান ওয়াজ সো ক্রিডিউলাস। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশানস বিলো। এখানে চারটে ভার্ব দেওয়া আছে, আমাদের সঠিক ভার্বটাকে নির্বাচন করতে হবে। এই ধরনের সেন্টেন্সটা তোমাদের পরীক্ষাতে তোমরা দেখতে পাবে, এবং এটা আমরা ছোটোবেলার থেকে পড়েছি। আমি যদি তোমাদের বলি, বাংলায় আমরা এরকম পড়তাম না যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, সেই কনসেপ্টটা এখানে লাগবে। এবং এই কনসেপ্টটা আমরা কোথায় পড়তাম, পাস্ট পারফেক্টে, তাই না? পাস্ট পারফেক্টে আমরা এই কনসেপ্টটা
পড়তাম। তো পাস্ট পারফেক্টে সাধারণত কি হয়, দুটো ঘটনা আমরা যখন পড়েছি টেন্স, দুটো ঘটনা ঘটে। যে ঘটনাটা আগে ঘটবে তার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, এবং যে ঘটনাটা পরে ঘটবে তার সঙ্গে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব বা পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করব, তাই তো? ইনডেফিনাইট ব্যবহার করব, এই হচ্ছে নিয়ম। তো আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, দ্য পেশেন্ট had died before the doctor came। দেখো এখানে কোন ঘটনাটা আগে ঘটছে, বলছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তো রোগী আগে মারা যাচ্ছে, তারপরে ডাক্তার আসছে, তাই এই রোগীর সঙ্গে আমরা ব্যবহার করব কি না পাস্ট পারফেক্ট। যে ঘটনাটা আগে হবে তার সঙ্গে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাড, ভার্বের সঙ্গে থার্ড ফর্ম, তাই না? এই জন্য এটা এখানে আমরা হ্যাড ব্যবহার করবো, এবং যে ঘটনাটা পরে ঘটবে তার সঙ্গে সিম্পল পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। পাস্ট ইনডেফিনাইটের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস V2 ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে দেখো কেম আছে, কেম, কাম, কেম, কাম, ঠিক আছে? তো এখানে সেই জন্য V2 ইউজ হয়েছে, সিম্পল পাস্ট। এই হচ্ছে নিয়ম। তো এই কনসেপ্টটা আমাদের এখানে লাগাতে হবে। হি রাশ টু দ্য হসপিটাল আফটার ড্যাশ, আফটার হি ড্যাশ দ্য নিউজ। সে হসপিটালে ছুটেছিল খবরটা শোনার পরে। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে, সে আগে খবর শুনেছিল না সে আগে ছুটেছিল না আগে খবরটা শুনেছিল, কোনটা হবে বলো? হি রাশ টু দ্য হসপিটাল, হসপিটালে এখানে রাশ মিনস হচ্ছে ছুটে যাওয়া বা পৌঁছে যাওয়া। আফটার হি ড্যাশ দ্য নিউজ, হ্যাজ হার্ড হবে না হ্যাজ বিন হার্ড হবে না হ্যাজ বিন হিয়ারিং না হ্যাড হার্ড, কোনটা হবে? সে আগে আগে হচ্ছে ঘটনার নিউজটা শুনছে, তারপরে সে হসপিটালে ছুটে যাচ্ছে। তাই এখানে যেহেতু V2 আছে মানে এটা সিম্পল পাস্ট, তার মানে আমাদেরকে এটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের নিয়ম হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, হিয়ার হচ্ছে ভার্ব HEAR, এর থার্ড ফর্ম কি হার্ড HEARD। ওকে, তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার এখানে। নেক্সট নেক্সট আছে একটা তোমাদের ন্যারেশন চেঞ্জ আছে। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে তোমাদের ইনডাইরেক্ট ফর্ম। এখানে বলছে হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। সে আমাকে বলেছিল আই হ্যাভ নেভার সিন সাচ এ বয়, আমি জীবনে এরকম একটা ছেলে দেখিনি। এটাকে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখানে ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে তোমাদের সব থেকে আগে যেটা দেখতে হয় সেটা টেন্সটা দেখতে হয়, কোন টেন্সে আছে। ন্যারেশন চেঞ্জের কিন্তু অনেকগুলো বেশ নিয়ম আছে, যে সেটা আমি যখন ন্যারেশন করাবো তখন বলে দেবো। আমরা সাধারণত কি হয়, পাস্ট যদি পাস্ট ইনডেফিনাইট থাকে, পাস্ট ইনডেফিনাইট থাকলে সেটাকে সরি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে সেটা কি হয়, পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে? তারপরে যদি থাকে সরি এটা প্রেজেন্ট হবে। পাস্ট ইনডেফিনাইট থাকলে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এরকম নিয়ম আছে। তো এখানেও দেখো আই হ্যাভ নেভার সিন, এখানে হ্যাভ আছে এবং ভার্বের থার্ড ফর্ম, মানে এটা কি প্রেজেন্ট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? তো এখানে আমাদের দেখো হ্যাড কোথায় আছে, আমাদের হ্যাডটা খুঁজলেই হয়ে যাবে। এখানে আমাদের কোথাও হ্যাড নেই, সরি এখানে কোথাও হ্যাড নেই, এখানেও কোথাও হ্যাড নেই, এখানেও কোথাও হ্যাড, এখানে আছে হি হ্যাড নেভার সিন দ্য বয় অফ হিম। এখানে দ্য বয় ওয়াজ সো ব্রিলিয়ান্ট, ঠিক আছে? কিন্তু এখানে হ্যাড আছে বাট এটা হবে না, কারণ আমাদেরকে এখানে এই যে সেড টু মি থাকলে কি হয়, টোল্ড মি হয়। তাই এখানে টোল্ড মি আছে এবং এখানে হি হ্যাড আছে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। এটা জাস্ট আমি এখন বলে দিলাম, এটা যখন ডিটেলসে করানো হবে তখন ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট আছে নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ থেকে, ভয়েস থেকে। এখানে বলছে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এটা আছে কি প্যাসিভ ভয়েস, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থাকলে মানে তোমাকে যদি একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হতো সেই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস এটা হবে, তাহলে সেই সেন্টেন্সটা কি
দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, ভয়েস চেঞ্জেরও নিয়ম আছে, যে যখন এটাও করাবো তখন আমি বলে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে এই, যদি যদি এখানে ভি2 থাকে, মানে যদি সিম্পল পাস্ট থাকে তাহলে আমরা ওয়াজ ব্যবহার করি, আর যদি এখানে পাস্ট না থাকতো তাহলে আমরা ইজ ব্যবহার করতাম, ইজ বা আর ব্যবহার করতাম সাবজেক্ট অনুযায়ী। এখানে যেহেতু এই যে ভি2 আছে, মানে দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, এটার ভয়েস চেঞ্জ করলে এটাই হবে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, ঠিক আছে। তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, অপশান এ হবে এখানে সঠিক আনসার। এগুলো আমি জাস্ট বেশি ডিটেলস যাচ্ছি না, কারণ আমাদের অনেকটা প্রশ্ন করতে হবে, এগুলো যখন ভয়েস চেঞ্জ ন্যারেশন করানো হবে তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস, আমাদের একটা ওয়ার্ড খুঁজতে হবে যে ওয়ার্ডটার মিনিংটা অনেকটা এরকম দাঁড়ায়, আ প্লান্ট দ্যাট গ্রোজ, একটা গাছ যেটা বেড়ে ওঠে ইন হট ড্রাই রিজিয়ন্স, যেটা একটা গরম বা উত্তপ্ত উষ্ণ এলাকায় বৃদ্ধি পায়, কভার্ড ইন স্পাইন্স বাট উইদাউট লিভস, তাদের কিন্তু কভারটা স্পাইন্স থাকে কিন্তু কোনো রকম লিভস থাকে না, ঠিক আছে। সেরকম মানে গরম, আমাদের ভারতে যদি দেখি উষ্ণ যে সব জায়গাগুলো আছে সেখানে কোন ধরনের উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে, সেটাই মেনলি এখানে প্রশ্ন। তাদেরকে আমরা কি বলি, আমরা জানি মরু অঞ্চলের উদ্ভিদে ক্যাকটাস জন্মায়, ক্যাকটাস কি, ক্যাকটাস তার বাষ্পমোচন হ্রাসের জন্য কি করে, তার সেই পাতাটাকে কাণ্ডে রূপান্তরিত করে, তাই এখানে সে তার কথাই বলা হচ্ছে, ক্যাকটাস হবে সঠিক আনসার। সুগার কেন মানে তো আখ, ইউক্যালিপটাস হচ্ছে এক ধরনের গাছ, বড় বড় গাছ হয় দেখবে রাস্তার ধারে থাকে, আর ক্যাকটাস তো জানো বললাম, আর ক্রিপার মানে হচ্ছে লতা গাছ, ঠিক আছে। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, ক্যাকটাস। ওকে, এগুলো সব 2019-এর প্রশ্ন। প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন ছিল না, আমি বলবো সহজ ছিল, একটুখানি পড়াশোনা করলে ভালো স্কোর এখান থেকে তোমরা করতে পারবে, এইভাবে প্র্যাকটিস করতে থাকলে ভালো স্কোর এমনিই হয়ে যাবে তোমাদের। ওকে, এবার দেখো অপোজিট অফ অ্যাটাক, মানে এটা আমাদের বলছে একটা অ্যাটাকের অপোজিট খুঁজতে হবে, অ্যাটাকের অপোজিট মানে এটা কি, এটা অ্যাকচুয়ালি অ্যান্টোনিম, তাই না, আমাদেরকে একটা অ্যান্টোনিম থেকে প্রশ্ন দিয়েছে, তো অ্যান্টোনিম কি হবে, অ্যাটাকের অ্যান্টোনিম বলো। এখানে আছে ফাইট, রিটার্ন, তারপরে আছে ডিফেন্ড, এবং তারপরে পাউন্স, কি হবে। দেখো অ্যাটাক, এটা একটা সহজ প্রশ্ন, আমি বলবো অ্যাটাক মানে আক্রমণ করা, সবাই আমরা জানি মোটামুটি, এবং তার যদি আমরা অপোজিট ওয়ার্ড দেখি, এখানে একটা সহজ ওয়ার্ড আমাদের দেখতেই পাচ্ছি, যেটা হচ্ছে ডিফেন্ড, ডিফেন্ড হবে এখানে সঠিক আনসার। ডিফেন্ড মানে কি, প্রতিরোধ করা, অ্যাটাককে প্রতিরোধ করা, বা এটাকে আমরা যদি ডিফেন্ডের একটা সিনোনিম বলো, প্রোটেক্ট হবে, প্রোটেক্ট থাকলে সেটাও আনসার হতো, তাই না, প্রোটেক্ট হবে। আর এই অ্যাটাকের যদি আমরা সিনোনিম দেখি, এই অ্যাটাকের সিনোনিম অনেক সময় আসতে পারে, কি কি হবে বলো, কয়েকটা অ্যাটাকের সিনোনিম আছে, যেমন যদি আমরা বলতে পারি অনস্লট, ঠিক আছে, SLAUGHT, অনস্লট আছে, তারপর আছে ইনভেড আছে, অনস্লট ইনভেড, তারপরে আমরা বলতে পারি অ্যাসল্ট, ASSULT, অ্যাসল্ট, ঠিক আছে। অনস্লট, ইনভেড, অ্যাসল্ট, অ্যাটাক, এগুলো মোরাললেস সেম মিনিং, মানে অ্যাটাকের দিকেই যায়। ওকে, তো এগুলোও তোমরা একটুখানি মাথায় রাখবে, এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, এখানে আরেকটা ওয়ার্ড আছে, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনরমাস, মানে এটা কি, আমাদের এটা আগেরটা ছিল অ্যান্টোনিম, এটা হচ্ছে সিনোনিম, ঠিক আছে, এটা আমাদের সিনোনিম খুঁজতে হবে। এনরমাস, আমাদের সিনোনিম অ্যান্টোনিম খুঁজতে গেলে যে ওয়ার্ডটা দেবে আগে সেই ওয়ার্ডটার মিনিংটা জানা খুব জরুরি। এনরমাস মানে কি, এনরমাস মানে একটা মানে প্রচণ্ড, মানে অনেক কিছু একসঙ্গে, বড় কিছু, বা অনেকটা পরিমাণে, অনেকটা প্রকাণ্ড একটা এরকম ব্যাপার বোঝায়। তো এনরমাসের যদি আমরা কিছু সিনোনিম দেখি এনরমাসের, তো এনরমাসের সিনোনিমগুলো অনেকটা আমরা বলতে পারি গ্রেট, গ্রেট বলতে পারি বিগ, গ্রেট, বিগ, তারপরে আমরা আর কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি ইমেন্স, একটা ওয়ার্ড পাই ইমেন্স, ইমেন্স, হিউজ, এগুলো হচ্ছে সিনোনিম। তো এখানে দেখো এই হিউজ ওয়ার্ডটা আমাদের এখানে অপশন ডিতে বসে আছি, তো এনরমাস মিনস এর সিনোনিম হচ্ছে হিউজ। ফেমাস মানে তো জানো, নর্মাল মানে জানো, আর একটা ওয়ার্ড আছে ইনকংগ্রি,
ইনকংগ্রিয়াস। ইনকংগ্রিয়াস মানে যেটা হচ্ছে বেখাপ্পা টাইপের, যেটা বেমানান, ঠিক আছে, পরিস্থিতির সঙ্গে যেটা বেমানান। আমরা অনেক সময় বলি না যে এই পোশাকটা ওর সঙ্গে বেমানান, সেটা হচ্ছে ইনকংগ্রিয়াস, ঠিক আছে। তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, a dash is a person who gets things secretly and illegally into or out of a country। একটা পার্সন যে ইল্লিগালি অথবা চুরি করে ভাবে একটা জিনিস থেকে, একটা দেশ থেকে অন্য জিনিসে পারাপার করে, তাদেরকে আমরা কি বলি? এটা তোমরা সবাই জানো। ইম্পোর্টার আছে, ক্রিমিনাল আছে, স্মাগলার আছে অ্যান্ড এক্সপোর্টার আছে। ইম্পোর্টার কারা? ইম্পোর্ট মানে আমরা, ইম্পোর্ট মিনস হচ্ছে আমরা অন্য দেশ থেকে যেগুলো আমরা আমাদের দেশে নিয়ে আসি সেগুলোকে বলা হয় ইম্পোর্ট, এবং যারা করে তাদেরকে ইম্পোর্টার। ক্রিমিনাল তো জানো। আর স্মাগলার এখানে আমাদের সঠিক আনসার। অ্যাকচুয়ালি যারা বিভিন্ন দেশ থেকে সিক্রেটলি বা ইল্লিগালি বা সেই জিনিস পাচার করা যেটাকে বলে, তাদেরকে বলা হয় স্মাগলার। আর এক্সপোর্টার হচ্ছে ইম্পোর্টারের ঠিক উল্টো, এক্সপোর্টার, ঠিক আছে। এক্সপোর্ট মানে আমাদের দেশ থেকে অন্য দেশে কোনো কিছু এক্সপোর্ট করা, আর যারা করে তাদেরকে বলা হয় এক্সপোর্টার। গট ইট? চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 12, দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ টার্নড ইন্টু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। এটাকে আমাদের এই টার্নডের নিচে আন্ডারলাইন করা আছে, এটাকে একটা উপযুক্ত ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে। টার্নড ইন্টু মানে কোনো কিছুকে মানে পরিবর্তন করা বা একটা জিনিস থেকে আর একটা জিনিসে রূপান্তর করা, ঠিক আছে। বলছে দ্য হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ মানে কি রুমাল, ওয়াজ টার্নড ইন্টু আ বার্ড বাই আ ম্যাজিশিয়ান, একটা ম্যাজিশিয়ানের দ্বারা একটা রুমালকে কি একটা পাখিতে পরিণত করা হয়েছিল, তাই না। ম্যাজিক, যারা ম্যাজিক দেখায় রুমাল দিয়ে পাখি বানায়। তো এখানে আমাদের দেখো, এখানে অপশান আছে স্টাফড, ফুড, ট্রান্সফর্মড, পাফড। তো এখানে আমাদের অপশান সি ট্রান্সফর্ম মানে সেই, আর টার্নড ইন্টু একই মিনিং, মানে একটা জিনিস থেকে আর একটা জিনিসে কি ট্রান্সফার করে যাওয়া, রূপান্তর হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া। তাই এখানে অপশান সি হবে ট্রান্সফর্ম সঠিক আনসার। এখানে একটা ওয়ার্ড আছে স্টাফড। স্টাফ মিনস কি? স্টাফ মিনস হচ্ছে ফিল্ড। এই ফিল্ডের সঙ্গে একটা প্রিপোজিশন ফিক্স থাকে, কি জানো? ফিল উইথ। আরেকটা ওয়ার্ড আছে আমরা খুব জানি, ক্রাউডেড উইথ। ক্রাউডেড উইথ এর সঙ্গে উইথ ফিক্স থাকে, এই ক্রাউডেড উইথ, ফিল্ড উইথ, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসে। তো স্টাফ মিনস হচ্ছে ফিল্ড উইথ, তারপরে আছে পুট, ট্রান্সফর্ম বললাম, আর একটা আছে পাফড। পাফড মিনস হচ্ছে কোনো কিছু ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া, স্ফীত হয়ে যাওয়া, ঠিক আছে। তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। সব 2019-এর প্রশ্ন। এরপরে আমরা 2000 এর আগের সালের প্রশ্নগুলো আনবো, তোমরা সেগুলো পাবে, কেমন প্রশ্ন হয়েছিল দেখতে পাবে, এবং তারপরে এইভাবে চলতে থাকবে, এবং তারপরে তোমাদের খুব ভালো রকম এখানে প্র্যাকটিস করা হবে। তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই তোমরা খুব ভালোভাবে এখান থেকে স্কোর করতে পারবে, এটুকু আমি বলে দিতে পারি। তোমরা চ্যানেলটা অবশ্যই তার জন্য ফলো করবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন আছে দেখো, হি ওয়াজ টু প্রিঅকুপাইড হিজ স্টাডিড টু থিঙ্ক অফ আদার ম্যাটার। সেটা আমাদের একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন আছে। প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আছে, বলো এখানে প্রিঅকুপাইডের সঙ্গে কি বসবে? উইথ, ইন, অ্যাট, অন। এখানে দেখো প্রিঅকুপাই, অকুপাই আমরা জানি, আমরা এটার মেন হচ্ছে ভার্ব হচ্ছে অকুপাই। এই অকুপাই মানে কি? অকুপাই মানে হচ্ছে কি? দখল করা। অকুপাই মানে দখল করা। আর এখানে প্রি অকুপাই মানে পূর্বে দখল করা, এরকম একটা মিনিং। বাট এখানে প্রি অকুপাই মানে সেই দখল করার সেন্সে যাবে না। এখানে প্রি অকুপাইড মানে কি? মানে কোনো কিছুতে সে একেবারে আচ্ছন্ন, কোনো কিছুতে আচ্ছন্ন, আচ্ছন্ন বা কোনো কিছুতে নিমজ্জিত বা কোনো কিছুতে একদম ডুবে থাকা, সেরকম একটা মিনিং বোঝায়। তাই এই প্রি অকুপাই, অকুপাই বলো আর প্রি অকুপাই বলো, এর সঙ্গে প্রিপোজিশন যেটা বসে ইন, অপশান বি। He was too preoccupied in his studied to think of other matters। এই preoccupied in এরকম আরেকটা প্রিপোজিশন আছে যেটা তোমাদের absorbed in, absord, absorbed in, এটার সঙ্গেও কিন্তু ইন বসে। অ্যাবজর্ব দিয়ে দেবে, দিয়ে এরকম ফাঁকা দেবে, ব্লাঙ্ক দিয়ে দেবে, প্রিপোজিশন বসাতে বলবে, সেখানেও কিন্তু ইন বসে। এই অ্যাবজর্বড ইন মানে কোনো কিছুতে নিমজ্জিত থাকা, আচ্ছন্ন থাকা, ঠিক আছে, একই মিনিং। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো, আবার একটা ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আছে। তাহলে ভয়েস চেঞ্জ থেকে আমরা আগে একটা প্রশ্ন পেয়েছিলাম, এবং এটা ভয়েস চেঞ্জ থেকে সেকেন্ড প্রশ্ন। আর ন্যারেশন থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা প্রশ্ন পেয়েছি, আর প্রিপোজিশন থেকে প্রায় 3-4টে প্রশ্ন অলরেডি আমাদের পাওয়া হয়ে গেছে।
ঠিক আছে, সিনোনিম থেকে অ্যান্টোনিম থেকেও একটা করে প্রশ্ন পেয়েছি, সিনোনিম থেকে মনে হয় দুটো পেয়েছি। তো যাই হোক, চলো এখানে আমাদের প্রশ্ন নম্বর 14 কি বলছে, এটা একটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, চুজিং ফ্রম দ্য অপশানস বিলো চেঞ্জ দ্য প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ, মানে এখানে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, সেটাকে আমাদেরকে কি অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে, অ্যাক্টিভ ভয়েসটা চুজ করতে হবে। দ্য বয়েজ আর দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, বলো, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে, এটা প্যাসিভ ভয়েসে আমাদের নিয়ে যেতে হবে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। তো আমাদের ভয়েস চেঞ্জ করার নিয়ম কি, প্রথমে আমরা এখান থেকে দেখব আমাদের অবজেক্টটা কি আছে। এখানে আছে আমাদের ফ্লাইং কাইটস, ফ্লাইংটা হচ্ছে ভার্ব, তাহলে হচ্ছে কাইটস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে আমি এখানে লিখলাম KITES কাইটস। তারপরে আমাদের ভার্ব আসে, এখানে যেহেতু আর ফ্লাইং আছে, ঠিক আছে, তাই আর ফ্লাইং মানে এটা কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সে কি আছে, বিং আসে, কাইটস আর বিং। আর এখানে ফ্লাই আছে, ফ্লাইং আছে, ফ্লাইংয়ের থার্ড ফর্ম কী হবে, ফ্লোন হয়, তাই না? তারপরে হচ্ছে তাহলে কি এখানে ফ্লোন হবে, বিং ফ্লোন, FLOWN, বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। এইটা হবে সঠিক আনসার। কোথায় আছে এটা দেখো, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, অপশান সি আছে, এই যে অপশান সি, ঠিক আছে, এটা হবে সঠিক আনসার। নেক্সট, নেক্সট আছে প্রিপোজিশন থেকে, দেখো আবার একটা প্রশ্ন, কতগুলো প্রশ্ন প্রিপোজিশন থেকে, তাহলে প্রিপোজিশনের ইম্পর্টেন্স কতটা বুঝতে পারছো ফিক্সড প্রিপোজিশন থেকে। এটা যদিও ফিক্সড প্রিপোজিশনের আন্ডারে আসে না, বাট ম্যাক্সিমামটা আসে ফিক্সড প্রিপোজিশন থেকে। এখানে বলছে দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, দ্য টায়ার্ড হকার, হকার মিন্স যারা ওই হকারি করে, যারা বেচা কেনাটা ট্রেনে তোমরা দেখেছো বেচা কেনা করে, তাদেরকে হকার বলা হয়। তো সেই একটা হকার কষ্ট হয়ে গিয়েছিল, তারপরে সে একটা গাছের নিচে বসেছিল। তো এখানে কি হবে সঠিক আনসার, প্রিপোজিশনটা আপ, ইন, ফ্রম, আন্ডার, আন্ডার হবে সঠিক আনসার, অপশন ডি। দ্য টায়ার্ড হকার স্যাট আন্ডার দ্য ট্রি, ঠিক আছে, গাছের নিচে বসেছিল, স্যাট আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, ঠিক আছে, তো অপশন ডি। নেক্সট, এখানে দেখো প্রিপোজিশন থেকে আবার একটা প্রশ্ন, দেখো প্রিপোজিশন থেকে প্রশ্ন একেবারে ঝাঁকে ঝাঁকে। সীতা অ্যান্ড মিতা কোয়ারেল্ড ড্যাশ দেমসেলফ, এটা একটা সহজ, আমি বলবো, আমরা একটা পায় হচ্ছে বিটুইন, আর একটা আসে কি অ্যামাং, এটা আমরা ব্যবহার করি দুজন যখন থাকে, আর এটা আমরা যখন দুজনের অধিক, দুজনের অধিক, ঠিক আছে, তখন আমরা অ্যামাং ব্যবহার করব, বিটুইন দুজনের মধ্যে তখন বিটুইন হবে। এখানে বলছে সীতা অ্যান্ড মীরা কোয়ারেল্ড ড্যাশ দেমসেলফ, কোয়ারেল্ড অ্যামং দেমসেলফ হবে না, বিটুইন দেমসেলফ উইথ ফর। তো এখানে যেহেতু দুজনের নাম বলেই দিয়েছে, আর দুজনের জন্য আমরা কি ব্যবহার করি, বিটুইন। সীতা অ্যান্ড মীরা কোয়ারেল বিটুইন দেমসেলফ। আর অ্যামং হচ্ছে, আমি যদি বলি এখানে দেখো, দ্য ম্যাঙ্গোজ আর ডিভাইডেড অ্যামং দ্য বয়েজ, বলো এই সেন্টেন্সটা কি ঠিক আছে, সেন্টেন্সটা কি ঠিক, বলো, এখানে বিটুইন হবে না অ্যামং হবে? এখানে যেহেতু এখানে দ্য বয়েজ মানে অনেকগুলো বয়েজের কথা বলছে, ঠিক আছে, দ্য ম্যাঙ্গোজ আর ডিভাইডেড অ্যামং দ্য বয়েজ, বাচ্চাদের মধ্যে বয়েজদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল, তাই এখানে অ্যামং হবে। আচ্ছা, এটা ডিভাইডেড DI হবে, হ্যাঁ, DIVIDED, ডিভাইডেড অ্যামং দ্য বয়েজ হবে, এখানে কিন্তু বিটুইন করলে সেটা ভুল হবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, দুজনের কথা বললে সেখানে বিটুইন, দুজনের অধিক হলে অ্যামং, এটা দিয়েও কিন্তু প্রশ্ন আসে, এবং তোমরা এসছে তো, এই পরীক্ষায় এসছে, দেখো বুঝতেই পারছো। নেক্সট একটা আছে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন আছে, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, সে ডিসাইড করেছিল তার বাড়িতেই ভিজিট করবে। ভিজিট মিনস হচ্ছে এখানে আমরা বলতে পারি সাক্ষাৎ করবে। তো এখানে তার জন্য আমাদের চারটি এই ফ্রেজাল ভার্ব দিয়েছে। কল ফর মিনস হচ্ছে ডিম্যান্ড, তাই না?
কল অন মানে হচ্ছে এই ভিজিট বা সাক্ষাৎ করা। কল আপ মিন্স হচ্ছে রিমেম্বার, আই কান্ট কল আপ হিজ নেম, আমি তার নাম রিমেম্বার করতে পারছি না, স্মরণ করতে পারছি না, এটা দিয়েও প্রশ্ন আছে কিন্তু এই কল আপ দিয়ে। ঠিক আছে, তো এখানে সি আনসার নয় কিন্তু কল আপ দিয়ে প্রশ্ন আছে তাই বললাম। আর একটা আছে কল অফ, এটা হচ্ছে কল আপ, এটা কল অফ। কল অফ মিন্স হচ্ছে উইথড্র করা। তো এখানে কল অন হবে সঠিক আনসার, অপশান বি। কল অন মিন্স হচ্ছে এই ভিজিট, ঠিক আছে, সাক্ষাৎ করা। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, fill in the blanks with appropriate, আবার appropriate preposition। রাম ওয়াজ গুড অ্যাট, আনসার তো বলেই দিলাম। আচ্ছা আমি যদি এখানে লিখি, দেখো রাম ওয়াজ গুড ইন অথবা অ্যাট স্টাডি, আমি যদি এখানে আর একটা সেন্টেন্স লিখি, রাম ওয়াজ ইন অথবা অ্যাট ম্যাথ, বলো কি হবে? রাম ওয়াজ গুড ইন অ্যাট স্টাডি, রাম যখন স্টাডির কথা বলবে তখন আমরা গুডের সঙ্গে ইন ব্যবহার করব, গুড ইন, রাম ওয়াজ গুড ইন। কিন্তু যখন কোনো স্পেসিফিক ফিল্ড বলে দেবে, যেমন রাম ওয়াজ গুড ইন পেন্টিং, সেখানে কিন্তু ইন হবে না, অ্যাট পেন্টিং হবে। ঠিক আছে, কোনো স্পেসিফিক ফিল্ড মানে রাম ম্যাথে ভালো, ইংলিশে ভালো, রাম কেমিস্ট্রিতে ভালো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কোনো স্পেসিফিক ফিল্ড বলে দিলে আমরা সেখানে অ্যাড ব্যবহার করি। তো এখানে কিন্তু অ্যাড হবে আনসার, বাট এখানে আনসার ইন হবে, যেহেতু এটা স্টাডির কথা বলেছে। তাই এখানে গুডের সঙ্গে ইন, এখানে যেহেতু স্পেসিফিক ফিল্ড বলে দিচ্ছে ম্যাথ, তাই এখানে গুডের সাথে অ্যাট হবে, অ্যাট। বোঝা গেল? তো ঠিক সেম প্রশ্ন এখানেও আছে, এখানে অ্যাট হয়ে যাবে সঠিক আনসার, অপশান এ। নেক্সট, এই যে পাশাপাশি যেগুলো আলোচনা করে দিচ্ছি এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এগুলো কিন্তু অবশ্যই মানে মাথায় রাখবে। ঠিক আছে, এইভাবেই আমি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, যে রুলসগুলো বলে দিচ্ছি, সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, এটা কিন্তু মাথায় রেখো। তারপরে বলছে চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের জানতে হবে মানে ইউজ অফ হ্যাভ হ্যাড অ্যান্ড ইউজ অফ হ্যাড হ্যাড। তোমরা এরকম সেন্টেন্স দেখেছো নিশ্চয়ই, হ্যাভ হ্যাড পাশাপাশি বসছে, আবার হ্যাড হ্যাড পাশাপাশি বসছে, এরকম সেন্টেন্স নিশ্চয়ই দেখেছো। তো সাধারণত কি হয়, এই যে হ্যাভ আমরা কোন টেন্সে ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ ব্যবহার করি। এবং হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে ভার্বের এই যে হ্যাভ ব্যবহার করছি এরপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তো এই যে হ্যাডটা এখানে বসেছে, এই যে হ্যাড এখানে বসেছে, ঠিক আছে, এটা এইচ কিন্তু এইচ এইচ, এই যে হ্যাডটা এখানে বসেছে এটা কিন্তু কি এই ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভি3, এই হ্যাভ ভার্বেরই থার্ড ফর্ম এটা। এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে হ্যাড হচ্ছে মেন ভার্ব। বোঝা গেল? তাই এই হ্যাবের পরে সেই জন্য হ্যাড বসে, এই হ্যাডটা মেন ভার্ব হিসেবে কাজ করে, এটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ঠিক সেম, এটা যেমন বললাম প্রেজেন্ট, এটা যেমন বললাম প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এই হ্যাডটা হবে, হ্যাড বসে, এবং পাস্ট পারফেক্টের নিয়ম আমরা জানি, হ্যাড হয় এবং ভার্বের সঙ্গে থার্ড ফর্ম। তো এখানেও হ্যাড বসছে এবং তার সঙ্গে এই যে এটা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হ্যাড। তাই এটাও কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ঠিক, অনেক সময় লোকে বলে মানে মনে করে যে এই আবার কেমন সেন্টেন্স, এরকম হয় না কি, কিন্তু হয়, এই সেন্টেন্সগুলো কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবে, এই নিয়ে আমি একটা আলাদা ক্লাসও করব। তো এখানে বলছে ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার, দেখো এখানে সেন্টেন্স হচ্ছে এই ভার্ব, এই হ্যাভ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এবং এই হ্যাবের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম আছে আমরা জানি, আর এই হ্যাবের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, এটা কিন্তু ঠিকই আছে, ইয়োর ডিনার। ঠিক আছে, তো এই একটা সেন্টেন্স, এটা হচ্ছে একটা কি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি আমরা, বিবৃতিমূলক বাক্য বলতে পারি। এই সেন্টেন্সটাকে আমাদেরকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হবে, আর আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি, শুধুমাত্র হেল্পিং ভাবটাকে আগে নিয়ে আসবো। ঠিক আছে, আমি যদি বলি শি ওয়াজ শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে আমাদের যদি প্রশ্নবোধক বাক্য করতে হয় তাহলে জাস্ট কিছু না, ওয়াজটাকে টেনে প্রথমে আনতে হবে,
ওয়াজ শি ড্রিঙ্কিং ওয়াটার, সে কি জল খাচ্ছিল বলে একটা কোশ্চেন মার্ক হবে। কিচ্ছু না, শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে টেনে আগে আনতে হবে। তাই এখানে আমাদের যে সেন্টেন্সটি আছে, একটা ঠিকঠাক একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমাদের যদি করতে হয়, তাহলে জাস্ট এই হ্যাভটাকে শুধুমাত্র আগে আনতে হবে। কোথায় আছে দেখো, এই যে এখানে আছে দেখো, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20। এখানে আছে সেম মিনিং, মিনস হচ্ছে আমাদের একটা সিনোনিম আবার আছে। সিনোনিম থেকে এই দুটো তিনটে পেলাম। কমেন্টসের আমাদের সিনোনিম বলতে হবে। তো তার আগে আমাদের কমেন্টস সম্পর্কে জানতে হবে, কমেন্টস মানে কি, তাহলে আমরা সিনোনিমটা করতে সুবিধা হবে আমাদের। তো কমেন্টস মানে কি সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। কমেন্টস মিনস হচ্ছে কোনো কিছু ঘটা বলতে পারি, বা কোনো কিছুর আরম্ভ, কোনো কিছু শুরুয়াত আমরা বলতে পারি, সেটা বলা হয় কমেন্টস। ঠিক আছে, তো এখানে আমরা যদি কমেন্টসের সিনোনিম বলতে চাই, আমরা বলতে পারি কি, স্টার্ট বলতে পারি, আমরা বলতে পারি সেট আউট মানে অ্যাকচুয়ালি যাত্রা শুরু করা। সেটা ঠিক আছে, আসে এর মধ্যে স্টার্ট, সেট আউট, বিগিন। ঠিক আছে, দেখো বিগিন এখানেই আছে, অপশন সি। তো কমেন্টস মিনস হচ্ছে বিগিন, অ্যানাউন্স মানে অ্যানাউন্স করা, কমেন্ট মিনস হচ্ছে আদেশ করা, অ্যান্ড কমেন্ট মানে তো কোনো কিছুকে কমেন্ট করা, ফেসবুকে তোমরা কমেন্ট করো, বুঝেছো? তো অপশান এখানে সি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। আমাদের এখানে একটা মিসিং ওয়ার্ড খুঁজতে হবে। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। এখানে অলোক, অল ড্যাশ অলোক এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিড, অ্যাকসেপ্ট, মানেটা বোঝো, বুঝতে পারবে। এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, এক্সপেক্ট মানে হচ্ছে কোনো কিছু আশা করা, আর এক্সিড মানে হচ্ছে কোনো কিছুর পূর্ববর্তী হয়ে যাওয়া, এরকম কিছু একটা। ঠিক আছে, এক্সিড মানে, তো এক্সিড এরকম হয়, পূর্ব বেটার হবে, মানে কোনো কিছুকে পার করা, অতিক্রম করা, সারপাস করা, যেটাকে আমরা বলি সারপাস। আর অ্যাকসেপ্ট মানে তো কোনো কিছুকে মেনে নেওয়া, গ্রহণ করা। বলো এবার কি এখানে কোনটা রাখলে আমরা আমরা এখানে কোন ওয়ার্ডটা বসালে আমাদের মিনিংটা ঠিকঠাক হবে। অল, অ্যাকসেপ্ট, অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, মেনে নেওয়া, অল তারপরে আছে মেনে নেওয়া, অলোক ওয়ার প্রেজেন্ট, এটা কি হচ্ছে? এক্সিড হচ্ছে অতিক্রম করা, এক্সপেক্ট কি হচ্ছে? কিন্তু আমরা যদি বসাই এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। অল এক্সেপ্ট অলোক, অলোক সবাই, একটা মিটিং আছে, ঠিক আছে, একটা মিটিং হচ্ছে, সেখানে অলোক ছাড়া সবাই মিটিংয়ে প্রেজেন্ট ছিল। এবার মানেটা ঠিকঠাক আসছে না? তাই অপশান এখানে ইয়ে হবে, এক্সেপ্ট হবে। এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। অল এক্সেপ্ট অলোক, অলোক ছাড়া আর সবাই ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিংয়ের সময় প্রেজেন্ট ছিল। এখানে অল যেহেতু প্লুরাল, তাই এখানে ওয়্যার ভার্বের সঙ্গে ভার্ব বসেছে প্লুরাল। বোঝা গেল? অনেকে তোমরা মনে করবে যে অলোক দেখে এখানে আমাদের অলোক তো সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হওয়া উচিত ছিল, বাট এখানে সাবজেক্টটা অলোক নয়, এখানে আমাদের সাবজেক্ট অল, অল হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্বও হয়েছে, এই অল হচ্ছে প্লুরাল, তাই ভার্ব হয়েছে প্লুরাল। ঠিক আছে, তো অপশান এখানে এ হবে সঠিক আনসার। নেক্সট, এখানে একটা দেখো, কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন আছে, এটার থেকেও প্রশ্ন আসে, তোমরা দেখতেই পাচ্ছ। এক্সাজারেট আছে, একটা ওয়ার্ড আছে, যেটার মানে হচ্ছে কোনো কিছুকে কি, মানে অতিরঞ্জিত করা, বা কোনো কিছুকে বাড়িয়ে বলা, তাই না? বাড়িয়ে বলা মানে কেউ একটা ভালো কিছু, মানে আমরা সেই বলি না চাটুকারিতা, মানে কাউকে কারোর সান্নিধ্য পেতে গেলে আমরা তাকে বাড়িয়ে বাড়িয়ে কথা বলি, তোমাকে এমন লাগছে, ওই করছো তুমি, বিরাট ব্যাপার। এই যে অতি রঞ্জিত করে বলা, এটাকে বলা এক্সাজারেট। তো এক্সাজারেট মিনিংটা কি বলো তো? অ্যাকচুয়ালি ই এক্স এ জি জি ই আর এ টি ই, এক্সাজারেট, ই এক্স এ জি জি ই, এটা ই কিন্তু, ঠিক আছে,
ERATE কোথায় আছে দেখো, EXAGEXA হবে, EXAGGE হবে, EXAGG হবে, EXAGGERATE, অপশান এ আছে সঠিক আনসার। ঠিক আছে, অপশান এতে আছে দেখো, এক্সাজারেট। তো এটা হবে সঠিক আনসার। নেক্সট, তারপর আছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। এটাও আমাদের আর একটা কি সিনোনিম, এসেনশিয়াল এর সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। কি হবে সিনোনিম বলো, এসেনশিয়ালের সিনোনিম কি হবে? এসেনশিয়ালের সিনোনিম অনেকগুলো আমরা বলতে পারি, যেমন বলতে পারি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে পারি, আমরা বলতে পারি এমার্জেন্ট, এমার্জেন্ট, তারপরে আমরা বলতে পারি, এগুলো কিন্তু সিনোনিম। তারপরে আমরা নেসেসারি, তাই না, নেসেসারি আমরা বলতে পারি, আরও আছে জাস্ট মনে পড়ছে না, নেসেসারি, যাই হোক এগুলো মোটামুটি সিনোনিম, ইম্পর্টেন্ট, এমার্জেন্ট, মোরাললেস সেম মিনিং, এগুলো দ্বারাই নেসেসারি। তো এখানে দেখো আনইম্পর্টেন্ট, এটা তো মানে সেই মানে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, এসেনশিয়ালের অ্যান্টোনিম। ইররেলিভেন্ট, ইররেলিভেন্ট মিনস হচ্ছে অপ্রাসঙ্গিক, অ্যান্ড এসেন্স মানে হচ্ছে সারমর্ম, ভাইটাল মানে এসেনশিয়াল, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। তো এই ভাইটালও একটা সিনোনিম, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। আর একটা ইডিয়াম আছে আমাদের এখানে আছে, দীপক হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। এটা আমরা সবাই শুনেছি, প্রায় আমরা এখন ইউজ করি, তোমরাও করো, গিভ আপ। গিভ আপ মানে কি, কোনো কিছু ত্যাগ করা, ছেড়ে দেওয়া, বর্জন করা, তাই না। আর একটা আছে এর সঙ্গে সারেন্ডার আমরা বলতে পারি। তো যাই হোক এখানে গিভ আপ হবে, গিভ আপ কোথায় আছে, আপ, অপশান বিতে হবে সঠিক আনসার, গিভ আপ। ঠিক আছে, তো অপশান বি। নেক্সট, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে আমার মনে হয় এই পর্যন্ত 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা কোশ্চেন তো আমি পেয়েই গেছি। প্রিপোজিশন কতটা ইম্পর্টেন্ট দেখো। দ্য পুলিশম্যান সেইজ হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেট হিম অ্যাওয়ে। সেইজ মানে কোনো কি, সেইজ মানে পাকড়াও করা, গ্র্যাব করা। আবার এই সেইজ মানে আর একটা মিনে দখল করা, দখল করা। মানে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম আজকের প্রশ্নতেই ছিল, প্রথম দিকে একটা ওয়ার্ড পেয়েছিলাম অকুপাই, মানে প্রি অকুপাই ছিল, সেই অকুপাই মানে দখল করা, সেম মিনিং। তো এখানে সেইজ মিনস হচ্ছে গ্রাপ করা, বন্দি করা। ঠিক আছে, তো এখানে সেইজের সঙ্গে আমরা যেটা বলবো, সেইজ বাই হয়। দ্য পুলিশম্যান সেইজ হিম বাই আর্মস, তার হাত ধরেছিল, অ্যান্ড লেট হিম হবে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 27, এখানে বলছে কারেক্ট স্পেলিং। দেখো কারেক্ট স্পেলিং থেকে আমরা এর আগেও একটা পেয়েছি এক্সাজারেট, আর একটা পেয়েছি এখানে আমাদের কি আছে, কোনটা সঠিক সেটাকে বলতে হবে। হাইফেনেটেড, হাইফিনেটেড, আচ্ছা এখানে ডবল এন আছে, হাইপেন, আমরা হাইপেন বলি না, সেটাই মেনলি। এখানে ডবল এন আছে, এখানে সিঙ্গেল এন, এখানে সিঙ্গেল এন, ডবল এন তো হবেই না। আচ্ছা HYPE হবে, ই হবে, এটা ই হবে, ই হলে ঠিক হতো, ই আছে এখানে, এই যে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার, অপশান ডি ঠিক আছে, হাইফিনেটেড। ঠিক আছে, অপশান ডি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে হিজ ওল্ড শুজ। আচ্ছা এটা কি বলছে, এটাও একটা ইডিয়াম, ইডিয়াম থেকে তাহলে এই মনে হয় 3টে প্রশ্ন পেলাম। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ হিজ ট্রাভেলস। His old shoes have stood him in good stead, good years, good price, good manner. Good years হবে সঠিক আনসার। Good years মানে হচ্ছে for a long time, for a long time, good years, এখানে years হবে for a long time। ঠিক আছে, এটা একটা তোমার ইডিয়াম, গুড ইয়ার্স মানে হচ্ছে ফর এ লং টাইম। তো অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, নেক্সট আছে 29, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড, দ্য এক্সামিনার বুঝতে পারেনি দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং, তার ক্যান্ডিডেটের হ্যান্ড রাইটিং মানে পরীক্ষার্থীর হ্যান্ড রাইটিং দ্য এক্সামিনার
বুঝতে পারেনি। যেমন তোমরা আমার লেখাটাও আজকে হয়তো খুব একটা ভালো বুঝতে পারছো না, কারণ আমি এই সবে নতুন নতুন এই পেন ট্যাব ইউজ করছি, তাই হাতের লেখাটা হয়তো খুব একটা ভালো আসছে না। এটা ইউজ টু হয়ে গেলে আস্তে আস্তে আরো ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ কি ডিস্টিংক্ট। এক্সামিনার তার হাতের লেখাটা বুঝতে পারেনি কেন? কারণ এটা ডিস্টিংক্ট ছিল। ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র বা স্পষ্ট, এরকম, ঠিক আছে? স্বতন্ত্র স্পষ্ট বোঝায়। শাইনিং মানে তো একেবারে উজ্জ্বল, উজ্জ্বল স্টাইলিশ বোঝোই। ইললেজিবল, ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট। তো এখানে দ্য এক্সামিনার তার হাতের লেখাটা বুঝতে পারেনি কারণ তার লেখাটা কি ছিল? ইললেজিবল। ইললেজিবল, ইললেজিবল বানান আসে কিন্তু আই এল এল ই জি আই বি এল, ইললেজিবল। এটা কিন্তু প্রশ্ন আসে, মানে ওই যে স্পেলিং মিস্টেকে। তো ইললেজিবল হবে সঠিক আনসার অপশান ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের সেশনে। চলো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস বিলো। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড with the right alternative from the options below। কি হবে এখানে বলো? এটাকে আমাদের জাস্ট রিপ্লেস করতে হবে। অ্যাডিকুয়েট আছে, এর পরিবর্তে অন্য একটা ওয়ার্ড বসাতে হবে। তো আমাদের সবার আগে এই অ্যাডিকুয়েটের মানেটা জানতে হবে। অ্যাডিকুয়েট মানে কি? দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক, কাজের জন্য যে টাইমটা অ্যালাউড করা হয়েছিল, শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট, সেটা কি পর্যাপ্ত ছিল, তাই না? অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত। তোমাকে পরীক্ষার জন্য 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, সেটা কি পর্যাপ্ত টাইম নয়? ঠিক আছে, তাই এই অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। এবার দেখো এর মধ্যে কোন অপশানটা হতে পারে। এখানে আছে ইনডেফিনাইট, সাবসিকুয়েন্ট, এফিশিয়েন্ট অ্যান্ড সাফিসিয়েন্ট। বলো অ্যাডিকুয়েটের জন্য কি হবে? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। আমরা পড়ি না ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল, ডেফিনাইট নির্দিষ্ট, ইনডেফিনাইট অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট আর পর্যাপ্ত তো এক জিনিস নয়, হচ্ছে না। সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী, এরকম কিছু বোঝায়, তো এটাও হচ্ছে না। তারপরে আছে দেখো এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট মানে কি? দক্ষ। সাফিসিয়েন্ট মিন্স পর্যাপ্ত, পর্যাপ্ত বা যথেষ্ট। তাই এখানে আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট, দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন সাফিসিয়েন্ট। তো এটা অ্যাকচুয়ালি এক ধরনের কি সিনোনিম, সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাডিকুয়েট। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। এই ছিল মোটামুটি আমাদের 2019 সালের আসা 30টি প্রশ্ন, 2019-এর ক্লার্কশিপের প্রশ্ন। ক্লার্কশিপের প্রশ্ন 2019-এর ইংলিশের 30টা প্রশ্ন। বলো কেমন ছিল প্রশ্নগুলো? খুব কঠিন ছিল। সব থেকে বেশি প্রশ্ন পেলাম মোটামুটি প্রিপোজিশন থেকে, প্রায় 10টা মতো প্রশ্ন পেয়েছি প্রিপোজিশন থেকে। ঠিক আছে, আর আরও তোমরা ইডিয়াম থেকে প্রশ্ন দেখেছো, সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখেছো, কিছু ভার্ব রিলেটেড প্রশ্ন আছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকের সেশন। এরপরে আমরা এর আগের ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি তোমাদের একটা ছোট্ট এখানে একটা জিনিস বলে দিই, এটা একটা হোমওয়ার্ক টাইপের, তোমরা নিয়ে নাও। যেমন আমি যদি বললাম, আমি একটা সেন্টেন্স লিখছি, ঠিক আছে? এটা ইজ হবে। আচ্ছা ঠিক আছে, আজকে দিলাম না, আমি নেক্সট দিন থেকে তোমাদের জন্য একটা করে হোমওয়ার্ক রেখে দেবো, তোমরা সেটা আনসার করবে কমেন্টে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের সেশন।